অবনীবাবু গত 6 মাস ধরে ঠিক 12:05 প্ল্যানচেটে বসেন। আজ থেকে 7.5 মাস আগে তার স্ত্রী অর্পিতা মারা যান। মৃত্যুর পর থেকে অবনীবাবুর বাঁচার আশা যেন চলেই গেছিল। প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। দীর্ঘ 40 বছরের সম্পর্ক ঠিকভাবে মেনে নিতে পারেনি ওনার চলে যাওয়া। একটি ছেলে আর একটি মেয়ে, দুজনেই প্রবাসী। এখানে তাদের ফিরে আসার কোনো আশা নেই। ইদানিং যোগাযোগটাও বেশ কমে গেছে। অবশ্য ছেলেকে একদম দোষ দেওয়া যায় না, ছেলে আগাগোড়াই মাতৃভক্ত। মা চলে যাওয়ার পর থেকে সেও কেমন যেন একটা হয়ে গেছে। তাছাড়া পাবলিক সেক্টর, কাজের প্রচুর চাপ, আর তার সঙ্গে দুই দেশের সময়ের ব্যবধান, যোগাযোগ রাখাটাও কিছুটা অসম্ভব হয়ে পড়েছে। অর্পিতা একদম অন্য ধরনের মানুষ ছিলেন। তাঁর বয়সী মহিলারা যেখানে বাত ব্যাধি নিয়ে আলোচনা করা, ছেলের বউয়ের খুঁত ধরা, পরনিন্দা পরচর্চা করা, আর দিন রাত ভাগ্যকে দোষারোপের বাইরে আর কিছুই করবার অবকাশ পায় না, সেখানে অর্পিতা নিজের জীবনটা একটু অন্যভাবে গুছিয়ে নিয়েছিল। তার জীবনবোধও ছিল সবার থেকে আলাদা। সবসময় ভীষণ হাসি খুশি মেজাজে থাকতেন আর বলতেন, আরে একটাই তো জীবন, ওপার থেকে ডাক দিলেই সব ছেড়ে চলে যেতে হবে। আমি বাপু ওই কি পাইনি আর কি পেলাম না সেটা নিয়ে কেঁদে কেটে বেঁচে থাকতে পারবো না। সত্যি এই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে তা কেই বা জানতো। অর্পিতা সারাক্ষণ নিজে হাসত আর সবাইকে হাসাতো। গোমরামুখ মানুষজনকে সে একটুও পছন্দ করত না। সবাইকে বলতো, সবার সাথে হাসি মজা করে চলবে, দেখবে জীবনে শান্তি পাবে। যদিও পরে অবনীবাবু উপলব্ধি করেছিলেন, সত্যি তো, এমন করে অর্পিতা ছাড়া আর কজনই বা ভাবতে পারে। কিন্তু হঠাৎ করে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি খুব মনমরা হয়ে পড়েছিলেন। ছেলেরা হাজার বলার পরও তিনি বিদেশ যাননি। স্মৃতিগুলো আঁকড়ে বসে থাকতেন সারাক্ষণ। রাজপ্রাসাদের মতো ফাঁকা বাড়িতে নিজেকে একা করে রাখতেন। পরে যদিও নিজেকে কিছুটা সামলে নিয়েছিলেন তার ছেলে মেয়েদের কথা ভেবে। প্রথম প্রথম খুব কষ্ট পেতেন। টিভি দেখার অভ্যাস কখনো ছিল না তার। তিনি অভ্যাস করলেন টিভি দেখা, বই পড়া। এমন সময় তিনি লক্ষ্য করলেন একটা বই প্ল্যানচেট সম্পর্কে লেখা। বইটির নাম প্যারানমিয়াল ইনভেস্টিগেশন, ইংরেজিতে লেখা বই। অবনীবাবু ভাবলেন, এই প্ল্যানচেটের বইটি কে পড়ত? এত বছরের দাম্পত্য জীবনে কই একদিনও তো পড়তে দেখিনি। বিবাহিত জীবনে একটা মানুষকে জানতে কত কিছুই না বাকি রয়ে যায়। যাই হোক, অবনীবাবু বইটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে খাটের উপর গিয়ে বসলেন এবং কখন যে ওই বইটার মধ্যে ডুবে গেলেন তিনি নিজেও বুঝতে পারলেন না। এক নিঃশ্বাসে সমস্ত বইটা শেষ করলেন সারাদিন ধরে। অবনীবাবুর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন চলে এলো। সারা রাত ঘুমোতে পারলেন না, উসখুস করে কাটিয়ে দিলেন রাতটা। পরের দিনটাও ঠিক এমনভাবেই কাটল। পরের দিন রাতে শুতে যাবে, হঠাৎ কারেন্ট চলে গেল।
পাশের ড্রয়ারে রাখা দেশলাই আর বাতিটা কোনো রকমে হাত দিয়ে জেলে একটা টেবিলের উপর রাখলেন। এরপর অবনীবাবু একটি সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে থাকলেন জানলার কাছে, একটু হাওয়া পাবার আশায়। সিগারেট খেতে খেতে তিনি লক্ষ্য করলেন দূরের মোমবাতিটির দিকে। তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলেন, আচ্ছা, যদি প্ল্যান চেট করা যায় তাহলে কেমন হয়? শুনেছি রবি ঠাকুর তার সন্তান হারাবার পর প্ল্যান চেটে বসেছিলেন। আমিও যদি এমনটা করি তাহলে কেমন হয়? অন্তত একবার তো পরীক্ষা করে দেখা যেতেই পারে। অবনীবাবু নিজের মনে মনে খুব উৎসাহ পেলেন। যেই ভাবা সেই কাজ, বসে পড়লেন প্ল্যান চেট করতে। কিন্তু হঠাৎ কারেন্ট চলে আসায় সেদিনটা আর হয়ে উঠল না। তারপর থেকে প্রায় প্রতিদিনই প্ল্যান চেটে বসতেন অবনীবাবু। সারাদিন অপেক্ষা করতেন কখন রাত আসে তার জন্য। ঠিক রাত 11টায় ছেলে ফোন করত। কয়েকটা দায়সারা কথা বলে অবনীবাবু রেখে দিতেন ফোন। আজকাল তো আর ফোনও ধরেন না। কেমন যেন একটা বিরক্তি বোধ করতেন অবনীবাবু। কারোর সাথেই তেমন যোগাযোগও রাখেন না ইদানিং। সারাক্ষণ প্ল্যান চেট নিয়ে ভাবতে থাকেন। তিনি এখনো সফল হননি। নিজের মনে মনে বলতে লাগলেন, আচ্ছা, কাজের মেয়েটার জন্য কি সে সফল হচ্ছে না? তার জীবন সঙ্গিনী অর্পিতা তার কাছে আসতে চাইছে, কিন্তু আসতে পারছে না। অনেক ভেবে ঠিক করলেন সামনের মাস থেকে কাজের মেয়েকে ছাড়িয়েই দেবেন। একজনই তো মানুষ, কোনো রকমে ডালে ভাতে ফুটিয়ে খেয়ে নেবেন। শুধু শুধু কাজের লোক ঢাকার কি দরকার? তিনি জীবনে আর কিছুই চান না, শুধু চান অন্তত একবার তার জীবন সঙ্গিনী অর্পিতার সাথে কথা বলবেন। নিজেকে আরো ডুবিয়ে ফেললেন প্ল্যান চেটের মধ্যে। নিজের যাবতীয় শক্তি এক করে দিলেন ওই দীপশিখায়। কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না তিনি। রাত গড়াতে থাকে, ভোরের আলো জানলার কাঁচ দিয়ে উঁকি দেয়। কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকেন সারাদিন। মোবাইলটাও চার্জ করেন না আজকাল। ছেলে ফোন করে খবর নেয় পাশের বাড়ির জেঠুর কাছ থেকে। ছেলে জানিয়েছে সামনের মাসে আসবে, একেবারে বাস্তবিক কাজ করে ফিরবে। অবনীবাবু ভাবলেন, যদি তার ছেলে চলে আসে তাহলে অর্পিতা তো আর আসবে না। তাছাড়া বাৎসরিক কাজ হওয়ার পর যদি অর্পিতার আত্মার শান্তি হয়ে যায় তাহলে তো আর কখনো তার স্ত্রীকে দেখতে পাবেন না। না না, এটা হতে পারে না। তিনি ঠিক করলেন ছেলেকে ফোন করে কোন রকমে বাস্তবিক কাজ বন্ধ করবেন। নিজের মনকে শান্ত করে ভাবলেন, না, এমনটা হলে চলবে না। যা করতে হবে তা আজকেই করতে হবে। যেভাবেই হোক অর্পিতাকে আনতেই হবে, না হলে পাগল হয়ে যাবেন তিনি। তিনি সেই রাতেই আবার প্ল্যান চেটে বসলেন। ধীরে ধীরে চারিদিকের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। হঠাৎ নিকষ কালো অন্ধকারে ডুবে গেল সারা ঘর। অনুভব করলেন একটা মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ খুব কাছেই। অবনীবাবু আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলেন, সে এসেছে, সে এসেছে। তার এতদিনের সাধনা সফল হয়েছে। তিনি ফিরিয়ে আনতে পেরেছেন তার স্ত্রী অর্পিতাকে। খুব কাছে একটা মিনমিনে শব্দ শুনতে পেল অবনীবাবু। অর্পিতা, অর্পিতা!
তুমি এসেছো? একবার সাড়া দাও লক্ষ্মীটি। কত কাল অপেক্ষা করছি তোমার জন্য জানো। আমি আমি পাগল হয়ে যাব তোমাকে না পেলে। কিছু বলো অর্পিতা, কিছু বলো। কেন কষ্ট দিচ্ছ আমায়? কষ্ট দিচ্ছি অর্পিতা? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? কি বললে তুমি? এতদিন ধরে কত চেষ্টার পর তোমাকে পেলাম, আর তুমি বলছো কষ্ট দিচ্ছি? অবনীবাবু বলে উঠলেন আবেগমথিত কণ্ঠে, আমাকে যেতে দাও, আমাকে আর ধরে রেখো না, যেতে দাও আমাকে। কি কি বললে? তুমি চলে যেতে চাও আমার কাছ থেকে? অবনীবাবুর গলা ধরে যায় হতাশায়। তার এতদিনের প্রচেষ্টা অর্থহীন। আমাকে যেতে দাও, আমি আজ মৃত। আমি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে এসেছি, কিন্তু তুমি তো বেঁচে আছো, বেঁচে আছে আমাদের স্বপ্নগুলো। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আমাদের সন্তানদের জন্য। অনেক অনেক দায়িত্ব তোমার। ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, ওদের পাশে থাকতে হবে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো গো। অবনীবাবু হাহাকার করে উঠলেন। শ্বাস প্রশ্বাসের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। অবনীবাবু এক কোণে জড় পদার্থের মতো বসে থাকলেন আর বলতে লাগলেন, অর্পিতা কি ভুলে গেল? কি ভুলে গেল অর্পিতা? ও আমার কাছে ফিরতে চায় না। আমাকে বাঁচতে হবে ছেলে মেয়ের জন্য। তাহলে ওর প্রতি আমার যে তীব্র ভালোবাসা, সেটা কি অর্পিতাকে আটকে রাখতে পারে না? তাহলে এতদিনের ভালোবাসা সব মিথ্যে, সবই মায়া।